ক্যাপাদুরস্ত ভদ্রলোক, দেখতে স্মার্ট, কথা বলেন খুব সুন্দর। তার সঙ্গে কথা বলে আপনি বুঝতেই পারবেন না বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অন্যতম প্রধান কারিগর তিনি। আই এম সরি অ্যাবাউট ইট। তবে এই করতে হবে, সেই করতে হবে, আর ভয় হয়। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে সংকট, তারও একজন প্রধান স্থপতি তিনি। বলছিলাম প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের কথা। সব মিলিয়ে তাকে একজন খলনায়কও বলা যায়। কোথায় এখন তিনি? আমরা যেটা দেখছি দৃশ্যত এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে রাজনীতিকরণ, বিভিন্ন রায়ের মাধ্যমে যে রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া হয়েছে, জনগণের ভোটাধিকার যে কেড়ে নেওয়া হয়েছে, এটার আমরা প্রধানতম স্থপতি হিসেবে বিচারপতি এবিএম খায়রুল হককে কেন চিহ্নিত করছি, আজকের আলোচনায় সেটা পরিষ্কার হবে। সাংবাদিক হিসেবে ত্রয়োদশ সংশোধনী মামলা কাভার করেছিলাম আমি। সংবিধানের এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করা হয়, যেটা আমরা জানি যে 1996 সালে ফেব্রুয়ারিতে বিএনপির একটি একদলীয় নির্বাচন করে, কিন্তু তারপরে অত্যন্ত দ্রুত গতিতে সংবিধান সংশোধন করা হয় এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযুক্ত করা হয়। তারপরে যেটা দেখা গেছে যে 96 এবং 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনেকটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু পরবর্তীতে এই ব্যবস্থা নিয়ে কিছু ত্রুটি ছিল। কিন্তু আমরা যেটা দেখেছি যে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই প্ল্যান করতে থাকে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাদ দেওয়া যায়। সেক্ষেত্রে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিচারপতি এবিএম খায়রুল হককে। আমরা যেটা দেখেছি ওই মামলার শুনানিতে, এমনিতে বাংলাদেশের সমাজ বিভক্ত, কিন্তু ওই মামলার শুনানিতে বাংলাদেশের সকল দল মতের আইনজীবী একটা ব্যাপারে একমত হয়েছিলেন। তারা যেটা বলেছিলেন যে জনগণের ভোটাধিকার যদি রক্ষা করতে হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে রাখতে হবে। এমনকি প্রয়াত সিনিয়র আইনজীবী টি.এস. খান তিনি অত্যন্ত হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন, বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বাতিল হয়ে যায় তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। কিন্তু এত কিছুর পরও বিচারপতি খায়রুল হকের টনক নড়েনি। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে দেওয়া রায়ে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন। কিন্তু সেখানে আসলে গল্পটা শেষ হয় না, কারণ উন্মুক্ত আদালতে যে রায় ঘোষণা করা হয় সেখানে বলা হয়েছিল যে 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল থাকতে পারবে, তবে সেখান থেকে বিচারপতিদের বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু 15-16 মাস পরে যে রায় প্রকাশ করেন বিচারপতি খায়রুল হক, আমরা সেখানে অত্যন্ত নাটকীয়ভাবে দেখি যে ওই যে 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথাটা আর নেই। এটা যে আওয়ামী লীগকে সুবিধা করে দেওয়ার জন্য তিনি করেছিলেন এটা না বললেও চলে। কিন্তু প্রাক্তন প্রধান বিচারপতি মাহমুদুল আমিন এবং প্রাক্তন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী সহ অনেকেই এটাকে চিহ্নিত করেছেন ফৌজদারি অপরাধ হিসেবে। মাহমুদুল আমিন চৌধুরী বলেছিলেন যে রায় ঘোষণার পর এভাবে রায় পরিবর্তন করা বেআইনি এবং রাতের অন্ধকারে এভাবে রায় পরিবর্তন করা ফৌজদারি অপরাধ। একই মত দিয়েছিলেন হাইকোর্ট বিভাগের প্রাক্তন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। কিন্তু খায়রুল হক তাতে অনড় থাকেন এবং আমরা দেখি যে তার রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে যায় এবং 14, 18 এবং 2024 কিভাবে নির্বাচনের নামে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয় সেটা আমরা দেখেছি। এবং এর আগে পঞ্চম সংশোধনী মামলার রায়েও বিচারপতি এবিএম খায়রুল হককে আমরা দেখেছি কিভাবে রাজনৈতিক ভূমিকা রাখতে তিনি সংবিধানের পঞ্চম সংশোধনীতে যেসব পরিবর্তন এসেছিল, মৌলিক পরিবর্তন, তা সব বাতিল করে দেন। এবং একাধিক রায়ে বক্তব্যে আমরা দেখেছি যে বিচারপতি খায়রুল হক একটা রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন, যেটা খোলামেলা বললে আওয়ামী লীগের পক্ষে তার অবস্থান ছিল একবারে পরিষ্কার। অবসরে যাওয়ার পরও তাকে আওয়ামী লীগ সরকার পুরস্কৃত করে, আইন কমিশনের চেয়ারম্যান বানায়। বাংলাদেশের বিচার ব্যবস্থা যে সবসময় বিতর্কের ঊর্ধ্বে ছিল তা নয়, কিন্তু আমরা যেটা দেখেছি যে খায়রুল জামানার আগ পর্যন্ত বা 2009 সালের আগ পর্যন্ত বিচার বিভাগ মোটামুটি ক্ষেত্রে, বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট, অনেক ক্ষেত্রে সাহসী ভূমিকা রেখেছিল, নিরপেক্ষ ভূমিকা রেখেছিল, রাজনীতিবিদদেরকে হয়রানির হাত থেকে রক্ষা করেছে, বিরোধী রাজনীতিকদের। কিন্তু বিচারপতি খায়রুল হক বিচার বিভাগে এসে চরম রাজনীতিকরণ করেন, আগাম জামিনের পথ তিনি বন্ধ করে দেন। তারপর আমরা যেটা দেখেছি নানা ইস্যুতে তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এবং একটা ঘটনা মনে পড়ে যে এবিএম খায়রুল হকের আদালতে আপিল বিভাগে খালেদা জিয়ার বাড়ি সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে একটা আবেদন ছিল যে আপিলটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার বাড়ি যেন ভাঙ্গা না হয়। ওই মামলার শুনানি যখন শুরু হয়, এই বিষয়টা যখন টি.এস. খান উত্থাপন করেন, খায়রুল হক সাহেব বলেছিলেন যে
দেশের সর্বোচ্চ আদালতে একটা মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে, সেখানে কিভাবে বাড়ি ভাঙবে? এটা কোনো এই আবেদন এগিয়ে নেওয়ার প্রয়োজন নেই। পরে বিচারপতি এম খায়রুল হকের একজন জুনিয়র আইনজীবী, ঘনিষ্ঠ আইনজীবীর কাছে আমি ওই দিনই বিকালে আলাপ হচ্ছিল, আমি বললাম যে স্যার তো বলেছি উন্মুক্ত আদালতে যে এখানে বিচারাধীন আছে, সুতরাং কিছুই হবে না। উনি হেসে দিয়ে বললেন ওনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, উনি বলেছেন কোনো স্টে তো নাই। তার মানে খায়রুল হক ক্লিয়ার করে দিয়েছিলেন যে বাড়িটা যেন ভেঙে দেওয়া হয়। এটা একটা সূত্রে আমি শুনেছি, অনেকগুলি সূত্রে এটা নিশ্চিত করা যায়নি, কিন্তু খায়রুল হককে যারা চেনেন তারা জানেন এটা তার দ্বারা সম্ভব। তো যেটা বলছিলাম যে বাংলাদেশের পুরো বিচার ব্যবস্থার খোলনালস পাল্টে দেওয়ার, এবং বিচার ব্যবস্থায় যে একটা পবিত্রতা ছিল, এবং বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কিছু বিতর্ক থাকার পরেও মানুষ যে ভোট দিতে পেরেছিল, এই পুরো ব্যবস্থাটা ভেঙে দিয়েছিলেন বিচারপতি এ বি এম খায়রুল হক। তাকে অবশ্যই জবাবদিহি করা উচিত।